আমি পদ্মজা। পর্ব ৭৭। লেখিকা ইলমা বেহেরোজ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ফুলবানু। কন্যার রূপের সৌরভে মুগ্ধ হয়ে বাবা মা নাম রেখেছিলেন ফুলবানু। ৬ বছর বয়সে ফুলবানু মাকে হারায়। একটা নাজুক কুড়ি ধীরে ধীরে যেভাবে পরিস্ফুট হয়, সেভাবে বাবার আদর যত্নে বেড়ে ওঠে সে। ১৪ বছর বয়সে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই এক সম্ভ্রান্ত পরিবার থেকে বিয়ের প্রস্তাব এলো। যৌতুকের দাবি ছিল আকাশ ছোঁয়া। তবুও মেয়ের সুখের জন্য বাবা সম্মত হন। নিজের সবকিছু বিক্রি করে তিনি মেয়ের বিয়ে দেন। তার কাছে একমাত্র মেয়ে সুখী ছিল সর্বস্ব। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ফুলবানুর সংসার সুখের হয়নি। বিয়ের মাত্র ২ মাস পরে স্বামীর যৌতুকের দাবি নতুন করে শুরু হয়। অসহায় ফুলবানু এই সংবাদ বাবাকে জানায়। বাবা তখন শেষ সম্বল বাড়িটিও বিক্রি করে দেন। মেয়েকে সুখী করার চেষ্টা করে নিজে হয়ে যান নিরুদ্দেশ। সেই থেকে ফুলবানু আর বাবার খোঁজ পায়নি। তিনি বেঁচে আছেন না মরে গেছেন তাও জানে না। সামাজিক কুপ্রথা ফুলবানুকে নিঃস্ব করে তোলে। বিয়ের বছরখানেক পর ফুলবানুর কোলালো করে এলো ফরিনা। সন্তানের আগমনে যে আনন্দ বন্যা বইতে পারত, তার কিছুই হলো না। শ্বশুরবাড়ি থেকে ছেলে সন্তানের আশা ছিল। মেয়ে সন্তানের আগমনে তাদের মুখে নেমে আসে বিষণ্ণতার ছায়া। ফুলবানুর স্বামীর জীবনে ঘটে আরেক নাটকীয় মোড়। তিনি ঘনিষ্ঠ হয়ে উঠলেন এক ধর্নাঢ্য পরিবারের মেয়ের সঙ্গে। বয়সে যদিও সেই মহিলা ফুলবানুর স্বামীর চেয়ে বড়, কিন্তু সম্পদের দুর্নিবার প্রলোভন সেসব ভুলিয়ে দেয় তাকে। মেয়ে সন্তান জন্ম দেওয়ার অপরাধ দিয়ে ফুলবানু ও তার সন্তান ফরিনাকে নির্মমভাবে বের করে দেওয়া হয় ঘর থেকে। মাতৃত্বের আনন্দ মুহূর্তেই পরিণত হয় অভিশাপে। আপনি তো গল্পের নেশায় বুঁদ হয়ে গেছেন দেখছি, কিন্তু জানেন তো আসল মজাটা তো সাবস্ক্রাইব বাটনে লুকিয়ে আছে। ক্লিক করলে গল্পের দরজা খুলে যাবে। মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, না হলে কিন্তু গল্পের ভূত স্বপ্নে এসে তাড়া করবে। ফুলবানুর স্বামী তখন বিয়ে করলেন সেই ধর্নাঢ্য পরিবারের মেয়েকে। যৌতুকের অর্থে ভরে উঠল তার ঘর। সমাজের কুপ্রথা, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং অর্থের লোভ মিলেমিশে একজন নারী ও তার সদ্যজাত কন্যাকে দিল সমাজচ্যুত, নিঃসঙ্গ। ফুলবানুর নামে সৌন্দর্য ও সৌরভ হারিয়ে গেল জীবনের কঠোর বাস্তবতায়। পথে ঘাটে ঘুরতে ঘুরতে কত অমানুষের শিকারে পরিণত হলো সে। মানবতার শেষ বিন্দুটুকু যেন উবে গেছে এই পৃথিবী থেকে। দুর্বৃত্তদের অত্যাচার তার দেহ রক্তাক্ত করল বারবার। এই নিদারুণ পরিস্থিতিতেও সে আঁকড়ে ধরে রইল তার একমাত্র সম্বল, মেয়ে ফরিনাকে। এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে আশ্রয় নিল অলন্দপুর বাজারে। একসময় যে ছিল ঘরের লক্ষ্মী, তার ঠিকানা হলো বাজারের কোলাহলময় পরিবেশে। এই অচেনা পরিবেশে মায়ের পাগলামির ছায়ায় বেড়ে উঠতে লাগলো ফরিনা। লোকের চোখে সে শুধুই পাগলির মেয়ে। কেউ জানে না তার পেছনের করুণ কাহিনী, কেউ বোঝে না তার অসহায়ত্ব। তবুও বেশ ভালোই জীবন কেটে যাচ্ছিল, কিন্তু নিয়তির নির্মম পরিহাস যেন থামতেই চায় না। ১২ বছরে পা দিতেই ফরিনার জীবনে নেমে এলো আরেক করুণ অধ্যায়। এক অন্ধকার রাতে যখন বাজার নিস্তব্ধ, তখন মজিদ তার পাশবিক লালসার শিকারে পরিণত করল ফরিনাকে। ঘন অন্ধকারে তাকে নিয়ে গেল পাতালপুরীতে। ভয়ে কাঁপতে থাকা ছোট্ট ফরিনা মুক্তির জন্য ছটফট করছিল। মজিদ তখন টকবগে যুবক, তার এক একটা থাবা হিংস্র বাঘের মতো। ফরিনার কোমল দেহ নির্মমভাবে আহত হলো। সেই রাতে চুরমার হয়ে গেল ফরিনার শৈশব। যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা, খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সে সে হলো নৃশংস অপরাধের শিকার। তার মা যেমন একসময় সমাজের হাতে নির্যাতিত হয়েছিল, তেমনি ফরিনাও দেখতে পেল সমাজের সেই কুৎসিত চেহারাটা। পরদিন চোখ খুলে মজিদের পাশে খলিলকে দেখতে পাই। আশেপাশে আরও কয়েকজন পুরুষ ছিল। সেখানে ৪ জন মেয়েকে আটকে রাখা হয়েছে। ফরিনার সামনে তাদের প্রতি অমানবিক অত্যাচার শুরু হয়। ভয়ে ফরিনা নিজের শারীরিক যন্ত্রণা ভুলে যায়। এই ভয়াবহ দৃশ্য শেষ হওয়ার পর মজিদ ফরিনার দিকে এগিয়ে এলো। তখন খলিল ফরিনাকে চিনতে পেরে বলল, ভাই, এ মায়েরা তো ফুলবানুর। মজিদ জিজ্ঞাসা করল, কোন ফুলবানু? বাজারের পাগলিডা, খলিল উত্তর দিল। হাওলাদার পরিবারের পুরুষদের মধ্যে একটা অদ্ভুত প্রথা চলে আসছিল। তারা ছেলে সন্তানের জন্ম দেওয়ার আশায় অসহায় মেয়েদের খুঁজে বের করে বিয়ে করত। এসব মেয়েরা যেন কখনো তাদের বিরুদ্ধে কথা বলতে না পারে, সেই জন্য এমন পদক্ষেপ। মেয়েটি সুন্দরী হোক বা কুৎসিত, তাতে কিছু যায় আসে না, শুধুই ছেলে সন্তানই তাদের কাম্য। সমাজের চোখে হাওলাদার পরিবারের অনেক সুনাম। কেউ জানতো না তাদের ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা কুৎসিত সত্যটা। গরিব নিরুপায় মেয়েদের বিয়ে করে ঘরে তোলার মাধ্যমে তারা নিজেদের দয়ালু হিসেবে প্রতিপন্ন করত, অথচ এর পিছনে ছিল তাদের স্বার্থপর উদ্দেশ্য। মজিদ ছিলেন হাওলাদার বাড়ির চতুর সদস্য। ফরিনাকে দেখে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল তাকে বিয়ে করার।
তার মনে হলো এমন উপযুক্ত পাত্রী আর খুঁজে পাওয়া যাবে না। ফরিনার কোনো পরিবার নেই বললেই চলে। তার মা মানসিক ভারসাম্যহীন অবস্থায় পথে পথে ঘুরে বেড়ায়। মজিদ আরও ভাবে, সুন্দরী মেয়েদের সান্নিধ্যতে তিনি প্রতিদিনই পান। সমাজের চোখে একজন স্ত্রী থাকাটাই যথেষ্ট। তার ঠোঁটে কুটিল হাসি ফুটে উঠল। সে ফরিনাকে নিয়ে এলো অন্দরমহলে, তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে। মজিদের আগেও একবার বিয়ে হয়েছিল। সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। তার জীবনপথ পাপের কালিমায় ভরা। সেই পথে প্রথম স্ত্রী চলেছিল এক নাজুক প্রজাপতির মতো। হঠাৎ করে পড়ে গিয়েছিল বিষাক্ত পরিবেশে। সে চেষ্টা করেছিল মজিদের কাজকর্মে বিরোধিতা করতে। সেই প্রতিরোধের মূল্য দিতে হয়েছিল তার জীবন দিয়ে। খলিলের স্ত্রী আমিনা তখন গর্ভবতী। মাত্র 15 বছর বয়সে সে মাতৃত্বের পথে পা বাড়িয়েছে। এদিকে মজিদ ফুলবানুকে অন্দরমহলে নিয়ে আসে। ফুলবানু ও মজিদ বয়সে প্রায় সমান ছিল। মজিদ তখন বিয়ের প্রস্তাব দিল। সহজ সরল ফুলবানু আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তার মেয়ে এখন এই বিশাল অট্টালিকায় রাজকন্যার মতো থাকবে, তাকেও থাকতে দেওয়া হবে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। মজিদের মা নূরজাহান বিয়ের আয়োজন শুরু করেন। বাড়িতে মজিদ খলিলের একমাত্র অভিভাবক ছিলেন তিনি। তার জীবনেও ছিল আরেক করুণ অধ্যায়। তার স্বামী একবার এক অষ্টাদশী তরুণীর সতীত্ব হরণের চেষ্টা করেছিল। সেই প্রচেষ্টায় তিনি নিজেই প্রাণ হারিয়ে ফেলে তরুণীর হাতে। এভাবে হাওলাদার পরিবারের প্রতিটা সদস্যের জীবনে জড়িয়ে আছে নানা রকম জটিলতা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই পাপচক্র কারো জীবনকেই ছাড়ছে না। আর এই চক্রের মধ্যে নিজেদের অজান্তেই ঢুকে পড়ে পাগলি ফুলবানু আর তার মেয়ে ফরিনা। মজিদ আর ফরিনার বিয়েটা অতি সাধারণভাবে হওয়া সত্ত্বেও তার প্রভাব পড়ল চারিদিকে। অলন্দপুর গ্রাম থেকে শুরু করে আশেপাশে সব এলাকায় ছড়িয়ে পড়ল মজিদ হাওলাদারের নাম। একজন ভদ্রঘরের শিক্ষিত ছেলে বিয়ে করেছে এক অসহায় পাগলির মেয়েকে। এই খবরটা মানুষের মধ্যে গভীর শ্রদ্ধার জন্ম দিল। কেউ টের পেল না মহৎ কাজের পেছনে লুকিয়ে আছে কোনো নিষ্ঠুর বাস্তবতা। কেউ জানল না বাইরে থেকে যা সুন্দর মনে হচ্ছে তার অন্তরালে যে কত যন্ত্রণা, কত নির্যাতন। বিয়ের রাতে ফরিনার জীবনে নেমে এলো অমানিসার অন্ধকার। সে যেন দ্বিতীয়বারের মতো মৃত্যুদূতের মুখোমুখি হলো। শরীরের বসে গেল ছোপ ছোপ লাল দাগ। যন্ত্রণায় শয্যাশায়ী হয়ে থাকলো দীর্ঘদিন। ধীরে ধীরে সুস্থ হওয়ার পর আবার শুরু হলো মজিদের অত্যাচার। ফরিনা আবার শয্যাশায়ী হলো। তার শারীরিক দুর্বলতা ক্রমশই মজিদকে করে তুলল ক্ষিপ্ত। জমে ওঠা ক্রোধ ফেটে পড়ল এক সময়। তার নিষ্ঠুরতা সীমা ছাড়িয়ে গেল। ফরিনাকে এলোপাথারি পেটাতে লাগলো। হঠাৎ করে এর বিভৎস দৃশ্য চোখে পড়ে গেল ফুলবানুর। আকাশ পাতাল কাঁপিয়ে তার বুক ফেটে বেরিয়ে এলো আর্তনাদ। সেই চিৎকার ফুলবানুর নিয়তি লিখে দিল। মজিদের ক্রোধের শিকার হয়ে নিজেও বন্দী হলো। ফরিনা ঘরে তাকে বাধা হলো। যেখানে তার মেয়ে পড়েছিল রক্তাক্ত অবস্থায়, ফরিনার ঠোঁট থেকে বের হচ্ছিল অস্পষ্ট শব্দ, আম্মা আম্মা। তারপর সব নিস্তব্ধ। ফুলবানু পাগলের মতো চিৎকার করে মানুষজনকে ডাকতে লাগলো। কেউ শুনল না তার আর্তনাদ, শূন্যে মিলিয়ে গেল। হতাশ অসহায় মা তখন মেয়ের দিকে তাকিয়ে গলা ফাটিয়ে ডাকলো, ফরিনা রে, ও মা, দেখ আমারে, আম্মা রে। নূরজাহান আর আমিনা সব শুনেও নিজের ঘরে চুপচাপ শুয়েছিল। আমিনা উচ্চ বংশের মেয়ে, মির্কি রোগে আক্রান্ত, এক অত্যন্ত ভীতু প্রকৃতির। খলিল তাকে বিয়ে করেছিল একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। আমিনার বাবা ছিলেন প্রভাবশালী। গ্রাম্য রাজনীতিতে হাওলাদারদের প্রয়োজন ছিল এমন একজন ক্ষমতাশীল আত্মীয়ের। আমিনার অন্য অবিবাহিত বোনেরা সুস্থ সুন্দর ছিল, তাও খলিল বেছে নিয়েছিল রোগী ও ভীতু মেয়ে আমিনাকে। ফরিনাকে সুস্থ করার জন্য ফুলবানুকে তার ঘর বন্দি করে রাখা হলো। কেটে গেল 3-4 দিন। বাইরে তখন ঝুম বৃষ্টি। ফুলবানু ফরিনার মুখে স্পর্শ করে আদর করতে করতে বলল, আম্মা আম্মা। ফরিনা কান্নায় ভেঙে পড়ে মায়ের কাছে অভিযোগ করলো, আমারে অনেক মারে আম্মা, আমারে লইয়া যাও, আমি এখানে থাকবার চাই না। ফুলবানুর চোখ বেয়ে গড়ে পড়ল অশ্রু। সে 2 হাতে মাথা চুলকাতে শুরু করে। স্মৃতির পাতায় ভেসে বেড়াচ্ছে কত দৃশ্য। ফরিনা তাকে নদীর পাড়ে নিয়ে গোসল করিয়ে দিত। কেউ খাবার দিলে ফরিনা আগে তার মাকে খাইয়ে দিত, তারপর নিজে খেত। তাদের যাযাবর জীবনে মেয়ের দায়িত্ব ছিল মা। তার মেয়েকে একজন লোক নির্যাতন করে, এই চিন্তা মাথায় আসতে দৃষ্টি অস্থির হয়ে উঠল। এলোমেলোভাবে হাত পা নাড়াতে লাগলো ফুলবানু। খট করে খুলে গেল দরজা। ঘরে ঢুকল মজিদ। ফুলবানু তখন এক উন্মাদিনী। সে ছুটে গিয়ে মজিদের চুল খামচে ধরল, তার বাহুতে বসিয়ে দিল দাঁত। আকস্মিক আক্রমণে হতভম্ব হয়ে গেল মজিদ। তার মুখ থেকে বেরিয়ে এলো তীব্র আর্তনাদ। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ফুলবানুর চুল শক্ত করে ধরে জোরে ঠেলে দিল সামনে। ফুলবানু ছিটকে পড়ল মেঝেতে। তার পতনের শব্দ কেঁপে উঠল। ফরিনা ভয়ে কাঁদতে শুরু করলো। ফুলবানু হার মানার পাত্রী নয়, আবার উঠে দাঁড়ায়।
চোখে জ্বলছে প্রতিশোধের আগুন, রাগে কিরমির করছে, মুখ দিয়ে বিরস্তে অস্পষ্ট শব্দ। ফুলবানু এগিয়ে আসতে মজিদ তার তলপেটে জোরে লাথি মারল। আবার ছিটকে পড়ল হতভাগিনী। এবার আর উঠতে পারল না, শুধু গোংড়াতে লাগলো যন্ত্রণায়। ফরিনা ভয়ে জড়সড় হয়ে গেছে। সে কাঁদতে কাঁদতে মজিদকে অনুনয় করে বলল, আমার আম্মারে মায়েরেন না, আমার আম্মারে মায়েরেন না, আমার মায়ে কিছু বুঝে না। মজিদের ক্রোধ এবার চরমে পৌঁছেছে। সে পালঙ্কের নিচ থেকে দড়ি টেনে বের করে ফরিনার হাত পা শক্ত করে বেঁধে ফেলল। ফুলবানু তখনও হার মানেনি। নতুন উদ্যমে সে আবারও মজিদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তার মনে এই একটাই চিন্তা, মজিদকে খুন করতে হবে। দুর্বল বিভ্রান্ত ফুলবানু কি আর পারবে মজিদের মতো শক্তিশালী পুরুষের সামনে দাঁড়াতে? মজিদ তখন পশুর মতো আচরণ করতে শুরু করলো। সে ফুলবানুর শরীরের প্রতিটি অংশে নির্মমভাবে আঘাত হানতে লাগলো, খামচে ধরল তার মাংস। তারপর ঘটল সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি। মজিদ দু হাতে ফুলবানুর চুল শক্ত করে ধরে তার মাথাটা মেঝেতে আছড়ে মারতে লাগলো বারবার। ফুলবানুর মাথা থেকে ছিটকে পড়া রক্ত ছড়িয়ে পড়ল চারিদিকে। বাইরে তখন প্রবল বৃষ্টি আর বজ্রপাত। ফরিনার আর্তনাদ সেই প্রকৃতির তাণ্ডবের মধ্যে হারিয়ে গেল। আর সেই মুহূর্তেই থেমে গেল ফুলবানুর অভিশপ্ত যাযাবর জীবন। ফরিনার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। চোখের সামনে ঘটে যাওয়া ভয়াবহ দৃশ্যটি তার সমস্ত চেতনাকে স্তব্ধ করে দিয়েছে। সে বসে রইল অচল প্রতিমার মতো। মায়ের করুণ নৃশংস মৃত্যু তার চোখের সামনে বারবার ভেসে উঠেছে। এই দৃশ্য তার মনের পর্দায় চিরকালের জন্য খোদাই হয়ে বসে আছে। এরপর আর কোনো দুঃখ, কোনো যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারেনি। রাত শেষে ভোর হলেও ফুলবানুর জন্য আর কোনো নতুন দিনের সূচনা হয় না। তার নিথর দেহ ভাসতে থাকে কোনো এক অজানা নদীর স্রোতে। ছোট্ট ফরিনা মায়ের স্মৃতিকে বুকের গভীরে লুকিয়ে রেখে মজিদের দাসত্ব মেনে নেয়। এই দাসের জীবন বারবার হয়েছে নির্যাতিত, ব্যথায় কাতর হলেও কারো কোনো সান্ত্বনা পায়নি। প্রতিটি মুহূর্ত কাটিয়েছে একা, নিঃসঙ্গ অবস্থায়। বিয়ের 4 বছর পর ফরিনার কোল আলো করে এলো পুত্র সন্তান। শিশুর আগমনে ফরিনার জীবনে আনন্দের স্পর্শ ফিরে পেল। যখন সন্তানের বয়স 2 বছর, তখন হঠাৎ ফরিনার মনে জেগে উঠল প্রতিশোধের আগুন। সে ভাবল এবার সে মায়ের হত্যার প্রতিশোধ নেবে। একদিন হঠাৎ করে সুযোগ এসে গেল মজিদকে হত্যা করার। ফরিনা হাতে তুলে নিল রামদা। দুর্ভাগ্যবশত মজিদ টের পেয়ে গেল। ক্ষিপ্ত মজিদ তখন খলিল, নূরজাহান, আমিনা সবার সামনে ফরিনাকে বিবস্ত্র করে লাঠি দিয়ে পেটাতে লাগলো। ফরিনা 2 হাতে দেওয়ালে আঁকড়ে ধরে। সে মনে প্রাণে চাচ্ছিল যদি দেওয়ালে ছুটে এসে তার লজ্জা ঢেকে দিত, কিন্তু সেই অসম্ভব ঘটনাটি ঘটল না। শেষ পর্যন্ত ফরিনা হার মেনে নিল, সবকিছু সহ্য করে নিতে শিখল। একমাত্র সন্তানকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করলো। তবে তার বুকের গভীরে, মনের কোণে মায়ের সেই রক্তাক্ত মৃত্যুর স্মৃতি আজও তাজা হয়ে রয়ে গেছে। আসলে ফরিনার পাগলি মায়ের মৃত্যু এতটা করুণভাবে হয়েছে তার চোখের সামনে, ভাবতেই কেমন গা যেন শিউরে উঠছে। আপনাদের সঙ্গে কিছু কথা। আমি সবসময় উপন্যাস পড়ার ক্ষেত্রে এমনভাবে পড়ার চেষ্টা করি যেন আপনারা যারা শোনেন আমার পড়া, তারা যেন চোখ বন্ধ করে সামনে উপলব্ধি করতে পারেন যে আমার সামনে এই ঘটনাটি ঘটছে। আমি কতটুকু বলতে পারি তা আমার জানা নেই, তবে আমি খুব চেষ্টা করি যেন এমনভাবে পড়তে যেন আপনারা সব কিছু চোখ বন্ধ করে ফিল করতে পারেন। কতটা কি কেমন কি পড়তে পারছি তা কমেন্টে জানাবেন। আর নতুন কোনো উপন্যাস শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপু আমি এই উপন্যাসটি শুনতে চাচ্ছি। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।